অসুস্থ বাবার মজুরি নিতে পৌঁছালো মেয়ে। মালিকের ছেলে যা দিল, মানবতাও কেঁদে ফেলল। বন্ধুরা, এটি সত্য ঘটনার ওপর আধারিত একটি গল্প। উত্তরপ্রদেশের বারাবাঁকি জেলার এক গরিব মেয়ে প্রিয়া, যে সেই দিন নিজের অসুস্থ বাবার মজুরি নেওয়ার জন্য ঘর থেকে বেরিয়েছিল। সারা রাত সে ঘুমাতে পারেনি, কারণ ঘরে ওষুধ শেষ হয়ে গিয়েছিল এবং তার বাবা কয়েকদিন ধরে জ্বরে ভেঙে পড়েছিল। কিন্তু সেদিন তার একেবারেই ধারণা ছিল না যে মজুরির টাকা নিতে বের হওয়া তার এই ছোট্ট চেষ্টা তার পুরো জীবন বদলে দিতে চলেছে। প্রিয়া দ্রুত পায়ে হাঁটছিল, তার হাতে একটি পুরনো ওষুধের চিরকুট ছিল এবং মনে শুধু একটাই চিন্তা, কোনো মতে আজ বাবার মজুরি পাওয়া যায়। সারা রাস্তা তার মনে নিজের বাবার মুখ খুঁড়ছিল। রাতে তিনি অনেকবার পাশ ফিরতে ফিরতে বলেছিলেন যে শরীর খুব ভেঙে পড়ছে। প্রিয়া এটা ভেবে আরও চিন্তিত হয়ে পড়ছিল যে আজকেও যদি ওষুধ না পাওয়া যায় তাহলে বাবার অবস্থা আরও খারাপ হতে পারে। প্রায় ২০ মিনিট হাঁটার পর সে সেই চালকলের সামনে পৌঁছে গেল, যেখানে তার বাবা মজুরি করত। চালকলটি তখনও চলছিল। চারদিকে ধানের খোসা, চালের বস্তা এবং মেশিনের শব্দ ছড়িয়েছিল। অনেক শ্রমিক নিজেদের কাজে লেগেছিল। কিছু লোক বস্তা তুলছিল, কিছু লোক মেশিন চালাচ্ছিল। প্রিয়া কিছুক্ষণ সেখানেই দাঁড়িয়ে সবকিছু দেখতে থাকল। সে প্রথমবার এমন কোনো জায়গায় এসেছিল। তার মনে হালকা ভয়ও ছিল, কিন্তু তারপর তার নিজের বাবার অবস্থার কথা মনে পড়ল এবং সে সাহস জোগাড় করল। সে এক শ্রমিকের কাছে গেল এবং ধীর গলায় জিজ্ঞাসা করতে লাগল, ভাইয়া, মালিককে কোথায় পাওয়া যাবে? শ্রমিকটি সামনে দাঁড়িয়ে থাকা এক যুবকের দিকে ইশারা করল। ওই দেখো, মালিকের ছেলে, ওই কাজ দেখছে। প্রিয়া চোখ তুলে তাকাল। সামনে প্রায় ২৫ বছরের এক যুবক দাঁড়িয়েছিল, পরিষ্কার জামাকাপড় পরা, হাতে খাতা এবং শ্রমিকদের কাজ বোঝাচ্ছিল। তার নাম ছিল অভিজিৎ। প্রিয়া ধীরে ধীরে তার দিকে এগোতে লাগল। যেমন যেমন সে কাছে পৌঁছাচ্ছিল, তার বুকের ধুকপুকানি বেড়ে যাচ্ছিল। কিন্তু তারপর সে নিজেকে সামলাল এবং তার সামনে গিয়ে থেমে গেল। সে ২ হাত জোড় করে ধীর গলায় বলল, নমস্কার, আমি আমার অসুস্থ বাবার মজুরি নিতে এসেছি। অভিজিৎ তার দিকে তাকাল। তার চেহারায় ভয় পরিষ্কার দেখা যাচ্ছিল। সে শান্ত স্বরে জিজ্ঞাসা করল, কার মজুরি? প্রিয়া বলল, আমার বাবা দয়ালাল ২ দিন আগে এখানে কাজ করত। অভিজিতের সাথে সাথেই মনে পড়ে গেল ২ দিন আগে তার বাবা এক বয়স্ক শ্রমিককে বকা দিয়ে কাজ থেকে বের করে দিয়েছিল। হয়তো তিনিই দয়ালাল ছিলেন। সে জিজ্ঞাসা করল, আপনি তার মেয়ে? প্রিয়া মাথা নিচু করে বলল, হ্যাঁ, ঘরে ওষুধ নিতে হবে, তাই টাকা নিতে এসেছি। অভিজিৎ কিছুক্ষণের জন্য চুপ হয়ে গেল। সে অনুভব করল যে সামনে দাঁড়িয়ে থাকা এই মেয়েটি সাহায্য চাইতে আসেনি, বরং নিজের বাবার মেহনতের মজুরি নিতে এসেছে। সে পকেট হাতড়াল, কিন্তু সেই সময় তার কাছে টাকা ছিল না। সে একটু ভেবে বলল, এখন আমার কাছে টাকা নেই, বাবা আসলে তিনিই দেবেন। এটা শুনে প্রিয়ার চেহারা একটু ম্লান হয়ে গেল। সে ধীরে করে নিজের ওড়না থেকে একটি কাগজ বের করল এবং তার দিকে বাড়িয়ে দিল। এটা ওষুধের চিরকুট, বাবার ওষুধ শেষ হয়ে গেছে। অভিজিৎ চিরকুটটি হাতে নিয়ে দেখল, তাতে কিছু ওষুধের নাম লেখা ছিল। সে বুঝে গেল যে দয়ালালের অবস্থা সত্যি খারাপ হবে। সে শান্ত স্বরে বলল, এমন করা যাক, আপনি এই চিরকুটটি আমাকে দিয়ে দিন, আমি ওষুধ কিনে আপনার ঘরে পৌঁছে দেব। প্রিয়ার তার কথায় বিশ্বাসই হল না। সে অবাক হয়ে জিজ্ঞাসা করল, সত্যি? অভিজিৎ হালকা হাসির সাথে বলল, হ্যাঁ, চিন্তা করবেন না। প্রিয়ার চোখে স্বস্তি ফুটে উঠল। সে ২ হাত জোর করে বলল, ধন্যবাদ, শুধু ওষুধ তাড়াতাড়ি পাঠিয়ে দেবেন। এটুকু বলে সে সেখান থেকে ফিরতে লাগল। অভিজিৎ কিছুক্ষণ ধরে তাকে যেতে দেখতে থাকল। তার মনে বারবার এই প্রশ্নই উঠছিল যে শেষমেশ মেয়েটির অসহায়তা কতটা বড় হবে যে সে এত সংকোচের সাথে মজুরির টাকা নিতে এসেছে। সেদিন সন্ধ্যায় যখন অভিজিৎ বাড়ি পৌঁছল, তখন তার মনে একটাই কথা ঘুরছিল, ওই মেয়েটি এবং তার অসুস্থ বাবা। শেষমেশ সে আলমারি থেকে টাকা বের করল, ওষুধের দোকান থেকে ওষুধ কিনল এবং সেই ঠিকানার দিকে চলতে শুরু করল যা প্রিয়া বলেছিল। কিন্তু তার একেবারেই ধারণা ছিল না যে ওই ছোট্ট ঘরে গিয়ে সে যা দেখতে চলেছে তা তার হৃদয়কে ভেতর পর্যন্ত নাড়িয়ে দিতে চলেছিল। যাক বন্ধুরা, ওষুধের দোকান থেকে ওষুধ নিয়ে সে সেই ঠিকানার দিকে রওনা হল যা প্রিয়া তাকে বলেছিল। শুরুতে রাস্তা পাকা ছিল, কিন্তু কিছুটা যাওয়ার পর রাস্তা ধীরে ধীরে সরু এবং ভাঙাচোরা গলিতে বদলাতে লাগল। চারদিকে ছোট ছোট ঘর, কাঁচা দেওয়াল এবং গলিতে খেলতে থাকা বাচ্চা দেখা যাচ্ছিল। কিছুক্ষণের মধ্যেই সে একটি ছোট্ট কাঁচা বাড়ির সামনে দাঁড়িয়েছিল। সে দরজায় হালকা কড়া নাড়ল। ভেতর থেকে পায়ের ধীর শব্দ শোনা গেল এবং দরজা ধীরে ধীরে খুলল। সামনে প্রিয়া দাঁড়িয়েছিল। অভিজিৎকে হঠাৎ সামনে দেখে সে একটু চমকে গেল। তার চোখে এক মুহূর্তের জন্য বিস্ময় ফুটে উঠল।
কিন্তু যেই তার নজর অভিজিতের হাতে ধরা ওষুধের থলির ওপর পড়ল, তার চেহারায় স্বস্তির হালকা ঝলক চলে আসল। আপনি? সে ধীর গলায় বলল। অভিজিৎ ওষুধের থলিটি তার দিকে বাড়িয়ে শান্ত স্বরে বলল, আপনি যে চিরকুটটি দিয়েছিলেন, ওষুধ নিয়ে এসেছি। প্রিয়ার চেহারায় যেন শান্তি নেমে আসল। সে সাথে সাথে দরজা একটু বেশি করে খুলে দিল এবং সংকোচ ভরা গলায় বলল, আসুন, ভেতরে আসুন। অভিজিৎ ধীরে ধীরে ভেতরে গেল। ঘরে খুব কম জিনিসপত্র ছিল। একপাশে পুরনো এবং হালকা ভাঙা একটি চারপাই পড়েছিল, যার উপর এক বয়স্ক লোক শুয়েছিল। তার চেহারা অত্যন্ত দুর্বল এবং ফ্যাকাশে হয়ে গিয়েছিল। তিনিই দয়ালাল ছিলেন। ঘরের কোণায় কিছু পুরনো বাসন রাখা ছিল এবং দেওয়ালের অবস্থা দেখে পরিষ্কার বুঝতে পারা যাচ্ছিল যে এই ঘরের আর্থিক অবস্থা কতটা দুর্বল। জায়গায় জায়গায় দেওয়ালের পোলেস্তারা খসে গিয়েছিল। প্রিয়া জলদি করে বাইরে গেল এবং প্রতিবেশী থেকে একটি পুরনো মতো চেয়ার নিয়ে আসলো। সে সেটি অভিজিতের সামনে রেখে বলল, বসুন। তার গলায় সংকোচও ছিল এবং সম্মানও। অভিজিৎ চেয়ারে বসে পড়ল। সে ওষুধের থলিটি প্রিয়াকে দিতে দিতে বলল, এটা প্রায় 10 দিনের ওষুধ, ডাক্তার এটাই দিয়েছিলেন। প্রিয়া ধীরে করে ওষুধ নিয়ে নিজের বাবার কাছে রেখে দিল। দয়ালাল অভিজিৎকে দেখে ওঠার চেষ্টা করতে লাগলেন। তার হাত কাঁপছিল। অভিজিৎ সাথে সাথে এগিয়ে গিয়ে বলল, আঙ্কেল, আপনি শুয়ে থাকুন, ওঠার দরকার নেই। দয়ালাল দুর্বল গলায় বললেন, বাবা, তুমি এত কষ্ট কেন করলে? টাকা দিয়ে দিতে, আমরা নিজেরাই ওষুধ নিয়ে আসতাম। অভিজিৎ হালকা করে হাসল এবং বলল, কোনো ব্যাপার না আঙ্কেল, রাস্তা চিনে গিয়েছিলাম তাই নিজেই নিয়ে আসলাম। কিছুক্ষণের জন্য ঘরে গভীর নীরবতা ছেয়ে গেল। অভিজিতের নজর ধীরে ধীরে পুরো ঘরে ঘুরছিল। ওই ছোট্ট ঘরটির প্রতিটি কোণা তাদের দারিদ্র্য, সংগ্রাম এবং অসহায়তার গল্প বলছিল। তখনই প্রিয়ার নজর মেঝেতে রাখা ওষুধের চিরকুটের ওপর পড়ল। সে ধীরে করে বলল, বাবার ওষুধ প্রতি মাসে বেশ দামি আসে, তাই অনেকবার আমরা সময়মতো নিতে পারি না। এই কথা বলতে বলতে তার গলা হালকা ধরে আসল। অভিজিৎ দয়ালালের দিকে তাকাল। তার হাত কাঁপছিল এবং চেহারা ক্লান্তিতে ভরা ছিল। তার চোখে অসুস্থতার অসহায়তা পরিষ্কার দেখা যাচ্ছিল। কিছুক্ষণ পর দয়ালাল ধীরে ধীরে উঠলেন এবং বললেন, বাবা বসো, আমি চা নিয়ে আসছি। অভিজিৎ সাথে সাথে বলল, না আঙ্কেল, এর দরকার নেই, আপনি বিশ্রাম করুন। কিন্তু দয়ালাল তাও বাইরে চলে গেলেন। হয়তো তার বিবেক তাকে মেহমানকে কিছু না দিয়ে যেতে দিচ্ছিল না। কিছুক্ষণ পর তিনি এক কাপ চা নিয়ে ফিরলেন। অভিজিৎ বুঝে গেল যে এই ঘরের অবস্থা এমন যে সবার জন্য চা বানানোও সহজ হবে না। হয়তো ঘরে শুধু এই এক কাপ চাই বানানো গিয়েছিল। প্রিয়া সেই চা গ্লাসে ঢেলে অভিজিতের দিকে বাড়িয়ে দিল। অভিজিৎ গ্লাসটি হাতে নিল, কিন্তু তার মনে এক অদ্ভুত অনুভূতি উঠছিল। সে অনুভব করছিল যে এই ঘরের সরলতা, দারিদ্র্য এবং অসহায়তার সামনে সে নিজেকে খুব ছোট অনুভব করছে। কিছুক্ষণ অবধি হালকা কথাবার্তা চলতে থাকল। তারপর অভিজিৎ উঠতে লাগল। সে পকেট থেকে 1000 টাকা বের করল এবং চুপচাপ দয়ালালের হাতেই রেখে দিল। দয়ালাল ঘাবড়ে গেলেন। বাবা, এটা কেন? তিনি আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন। অভিজিৎ শান্তস্বরে বলল, আপনার মজুরি, রেখে দিন। দয়ালাল সাথে সাথে টাকা ফেরত দিতে লাগলেন। না বাবা, ওষুধের টাকা তো তুমি দিয়েই দিয়েছ, এটা আমি রাখতে পারি না। কিন্তু অভিজিৎ ধীরে করে তার মুঠি বন্ধ করে দিল। এটা রেখে দিন আঙ্কেল, কাজে আসবে, সে নরম গলায় বলল। দয়ালালের চোখ জলে ভরে আসল, কিন্তু তিনি কিছু বলতে পারলেন না। এটুকু বলে অভিজিৎ দরজার দিকে এগিয়ে গেল। যখন সে ঘর থেকে বাইরে বেরোল, তখন পেছন থেকে প্রিয়াও চলে আসল। সে ধীর গলায় বলল, শুনুন। অভিজিৎ থেমে গেল এবং তার দিকে ঘুরল। প্রিয়ার চোখে হালকা আর্দ্রতা ছিল। সে কিছুক্ষণের জন্য চুপ থাকল। তারপর বলল, সেদিন যখন বাবা ঘরে এসেছিলেন, তিনি খুব কেঁদেছিলেন। আমি তাকে প্রথমবার এত ভেঙে পড়তে দেখেছিলাম। যদি তার কোনো ভুল হয়ে থাকে, তবে আমি তার হয়ে ক্ষমা চাইছি। তার গলায় সততা এবং কষ্ট দুটোই ছিল। অভিজিৎ কিছুক্ষণের জন্য তাকে চুপচাপ দেখতে থাকল। তারপর ধীরে করে বলল, ক্ষমা আপনার চাওয়া উচিত নয়। প্রিয়া তার কথা বুঝতে পারল না। তখনই অভিজিৎ ওই টাকা তার হাতে রেখে দিল এবং তার মুঠি ধীরে করে বন্ধ করে দিল। একে নিজের ভেবে রেখে দিন, সে বলল। প্রিয়া চুপ করে দাঁড়িয়ে থাকল। তার নজর অভিজিতের চেহারায় আটকে ছিল। ওই চোখে কৃতজ্ঞতাও ছিল এবং এক না বলা অনুভূতিও। কিছুক্ষণ পর্যন্ত দুজনে একে অপরকে দেখতে থাকল, যেন অনেক কথা শব্দ ছাড়াই বলা হয়ে গিয়েছিল। তারপর অভিজিৎ ধীরে ধীরে সেখান থেকে চলতে শুরু করল। কিন্তু সেদিনের পর অভিজিতের সাথে এক অদ্ভুত ব্যাপার হতে লাগল। সে যেখানেই যেত, তার বারবার ওই চেহারাই মনে পড়তে থাকত। ওই সরলতা, ওই নিষ্পাপতা এবং ওই অসহায়তা।
আর সে নিজেও বুঝতে পারছিল না যে শেষমেশ ওই গরিব শ্রমিকের মেয়ের স্মৃতি তার হৃদয়ে এত গভীরভাবে কেন বসতে শুরু করেছিল। সেদিনের পর অভিজিৎ অনেকবার নিজের কাজে লেগে থাকত, কিন্তু হঠাৎ করেই তার মনে প্রিয়া এবং তার বাবার খেয়াল চলে আসত। চালকলের কাজ দ্রুত এগিয়ে যাচ্ছিল। শ্রমিকরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করত, কিন্তু অভিজিতের মনোযোগ অনেকবার অন্যদিকে সরে যেত। তার বারবার ওই ছোট্ট বাড়িটির কথাই মনে পড়ত, যেখানে দারিদ্র তো ছিল, কিন্তু এক অদ্ভুত সরলতা এবং আত্মসম্মানও ছিল। দিন ধীরে ধীরে কাটতে লাগল। প্রায় 10 দিন কেটে গেল। একদিন হঠাৎ অভিজিতের মনে পড়ল যে সে যে ওষুধগুলো দিয়েছিল সেগুলো এখন শেষ হতে চলেছে। এটা ভাবতেই তার মনে আবার ওই চিন্তাই ফিরে আসলো। সে ওই সময়ই ওষুধের দোকানে গিয়ে আবার ওষুধ কিনল। এবার সে পুরো 1 মাসের ওষুধ নিল। ওষুধের প্যাকেট হাতে নিয়ে সে ওই গলির দিকেই রওনা হলো যেখানে প্রিয়ার বাড়ি ছিল। দরজায় কড়া নাড়তই কিছুক্ষণ পর প্রিয়া দরজা খুলল। অভিজিৎকে দেখে সে একটু অবাক হল। আপনি? সে বলল। অভিজিৎ ওষুধের প্যাকেটটি তার দিকে বাড়িয়ে দিয়ে বলল, আমি ভাবছিলাম যে ওষুধ শেষ হয়ে গিয়ে থাকবে, তাই নিয়ে আসলাম। প্রিয়ার চেহারায় হালকা খুশি দেখা গেল। সে ওষুধ নিতে নিতে বলল, আমি তো চিরকুট খুঁজছিলাম, বুঝতে পারছিলাম না কোথায় রেখে দিয়েছি। অভিজিৎ হেসে দিল, চিরকুট আমার কাছেই ছিল। প্রিয়া তাকে ভেতরে আসার জন্য বলল। সেই সময় দয়ালাল বাড়িতে ছিলেন না, হয়তো তিনি কাছের দোকান পর্যন্ত গিয়েছিলেন। অভিজিৎ চেয়ারে বসে পড়ল। কিছুক্ষণ অবধি দুজনের মধ্যে হালকা কথাবার্তা চলতে থাকল। কিছুক্ষণ পর অভিজিৎ বলল, আসলে আমি একটা কাজেও এসেছি। প্রিয়া আগ্রহের সাথে জিজ্ঞাসা করল, কেমন কাজ? অভিজিৎ বলল, চালকলের দোকান এখন প্রায় চলছে। ভেতরে মেশিনের অংশ এবং চালের বস্তা রাখা আছে। সেগুলোর দেখাশোনা করার জন্য একজন লোক চাই। প্রিয়া মন দিয়ে তার কথা শুনছিল। অভিজিৎ আরও বলল, কাজ খুব বেশি কঠিন নয়, শুধু সেখানে থেকে নজরদারি করতে হবে। আমি ভাবছিলাম যদি আপনার বাবা চান তাহলে এই কাজ করতে পারেন। প্রিয়ার চেহারায় আশার হালকা ঝলক চলে আসল। সে ধীরে করে বলল, যদি বাবা মেনে যান তাহলে খুব ভালো হবে, কিন্তু সেদিন যা হয়েছিল তারপর হয়তো তার মন চাইবে না। অভিজিৎ শান্ত স্বরে বলল, আমি তার সাথে নিজেই কথা বলে নেব। এর মধ্যেই দরজার বাইরে থেকে পায়ের আওয়াজ আসল। দয়ালাল ফিরে এসেছিলেন। তিনি অভিজিৎকে ঘরে বসে থাকতে দেখে একটু চমকে গেলেন। আরে বাবা, তুমি? তিনি বললেন। অভিজিৎ নমস্কার করে তাকে পুরো ব্যাপারটা জানাল। চালকলের পাহারার কাজ এবং তাতে খুব বেশি পরিশ্রম না হওয়ার কথা। দয়ালাল কিছুক্ষণ অবধি চুপ থাকলেন। তার চেহারায় অনেকগুলো অনুভূতি একসাথে দেখা যাচ্ছিল। হয়তো তার সেদিনের অপমানের কথাও মনে পড়ছিল এবং পরিবারের অসহায়তার কথাও। কিছুক্ষণ পর তিনি ধীর গলায় বললেন, মন তো চায় না বাবা, কিন্তু যদি কাজ হালকা হয় তাহলে আমি চেষ্টা করে দেখব। প্রিয়ার চেহারায় হালকা হাসি ফুটে উঠল। দয়ালাল বললেন, বসো বাবা, আমি চা নিয়ে আসছি। অভিজিৎ বারণ করল, কিন্তু তিনি তাও বাইরে চলে গেলেন। পরে সে 3 কাপ চা নিয়ে ফিরল। এবার সে সবার জন্য চা এনেছিল। ছোট্ট ঘরে কিছুক্ষণ হালকা স্বস্তি অনুভূত হতে লাগল। কিছুক্ষণ পর অভিজিৎ সেখান থেকে যেতে লাগল। দরজা পর্যন্ত তাকে এগিয়ে দিতে প্রিয়াও সাথে এলো। প্রিয়া ধীরে ধীরে বলল, আপনি আমাদের জন্য যা করেছেন তার জন্য আমি আপনাকে ঠিকমতো ধন্যবাদও দিতে পারব না। অভিজিৎ তার দিকে তাকিয়ে বলল, এমন কথা বলবেন না, আমি বিশেষ কিছু করিনি। দুজনেই কিছুক্ষণ একে অপরের দিকে তাকিয়ে থাকল। তারপর অভিজিৎ সেখান থেকে চলে গেল। কিন্তু সে যখন বাড়ি পৌঁছল তখন তার একেবারেই ধারণা ছিল না যে তার বাবা কৃষ্ণচন্দ্র পর্যন্ত এই কথা পৌঁছে গেছে। কোনো এক শ্রমিক তাকে বলে দিয়েছিল যে তার ছেলে সেই গরিব শ্রমিকের বাড়িতে বারবার যাচ্ছে। সন্ধ্যায় অভিজিৎ যখন বাড়ি ফিরল তখন তার বাবার চেহারা রাগে ভরা ছিল। তিনি কঠোর স্বরে জিজ্ঞেস করলেন, তুমি ওই শ্রমিকের বাড়িতে কেন যাচ্ছ? অভিজিৎ এক মুহূর্তের জন্য চমকে গেল। সে বুঝতে পারল না যে বাবা এসব কিভাবে জানতে পারলেন। কৃষ্ণচন্দ্র রেগে বললেন, লোকেরা বলছে যে তুমি ওই শ্রমিকের মেয়ের পেছনে ঘুরছ। অভিজিৎ শান্ত থাকার চেষ্টা করে বলল, বাবা, ব্যাপারটা তেমন নয় যেমনটা আপনি ভাবছেন। কিন্তু কৃষ্ণচন্দ্রের রাগ কমল না। তিনি কড়া গলায় বললেন, ওই লোক আমার চালকলে আর কাজ করবে না। এ কথা শুনতেই অভিজিতের চেহারা গম্ভীর হয়ে গেল। সে বুঝতে পারল যে এখন এই ব্যাপারটা এত সহজে শেষ হওয়ার নয়। আর ঠিক সেই সময় দূরে কোথাও নিজের ছোট্ট ঘরে বসে থাকা প্রিয়ার একেবারেই ধারণা ছিল না যে তার জীবনে এখন এমন একটা মোড় আসতে চলেছে যা সবকিছু বদলে দেবে। যাই হোক বন্ধুরা, সেই সন্ধ্যায় প্রিয়া তার ছোট্ট ঘরের আঙিনায় চুপচাপ বসেছিল। সামনে মাটির উঠোন ছিল এবং চারপায়ায় তার বাবা দয়ালয় শুয়েছিলেন। তার চোখ বন্ধ ছিল, কিন্তু চেহারা দেখে স্পষ্ট মনে হচ্ছিল যে তিনিও কোনো গভীর চিন্তায় ডুবে আছেন।
প্রিয়ার মনে এক অদ্ভুত অস্থিরতা ছিল। সে বুঝতে পারছিল না যে তার মনে এত ভয় কেন বসে গেছে। তার বারবার সেই কথাই মনে পড়ছিল যা দুপুরে এক শ্রমিক এসে বলেছিল যে চালকলে মালিক এবং তার ছেলের মধ্যে তার কারণে ঝগড়া হয়ে গেছে। প্রিয়ার মন সেই সময় যেন বসে গিয়েছিল। সে বুঝতে পারছিল না যে শেষ পর্যন্ত সে এমন কি করেছে যে কারো বাড়িতে এত বড় ঘটনা ঘটে গেল। সে তো শুধু তার অসুস্থ বাবার পারিশ্রমিক চেয়েছিল। এরপরও অভিজিৎ যে সাহায্য করেছিল তা তো সে নিজে চায়নি। সে ভেবেই যাচ্ছিল, আর তার মনে একটাই ভয় বারবার উঠছিল। তার কারণে অভিজিৎকে যেন নিজের বাবার সামনে মাথা নোয়াতে না হয়। ওদিকে চার পায়ায় শুয়ে দয়ালালও সব বুঝতে পারছিলেন। তিনি ধীরে ধীরে চোখ খুললেন এবং প্রিয়াকে দেখলেন। মা, তিনি দুর্বল গলায় বললেন। প্রিয়া সঙ্গে সঙ্গে তার কাছে এসে বসল। কি হলো বাবা? দয়ালাল কিছুক্ষণ চুপ থাকলেন, তারপর ধীরে ধীরে বললেন, আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি চালকলের কাজ করব না। প্রিয়া চমকে গেল। কেন বাবা? দয়ালাল গভীর শ্বাস নিলেন। আমার কারণে যদি কারো বাড়িতে বাবা ছেলের মধ্যে লড়াই হয়, তবে আমার ওই কাজ চাই না। মা, গরিব মানুষের সবচেয়ে বড় পুঁজি হল তার সম্মান, আর আমি কারো সম্মানের মাঝে আসতে চাই না। প্রিয়ার মনে যেন কিছু একটা বিঁধল। সে জানত যে তার বাবা ঠিকই বলছেন, কিন্তু তার মনে আরও একটা কষ্টও ছিল। অভিজিৎ তাদের জন্য যা করেছিল তা সে কখনো ভুলতে পারবে না। সেই রাতে প্রিয়ার একেবারেই ঘুম এল না। সে অনেক রাত পর্যন্ত জেগে থাকল। কখনো নিজের বাবাকে দেখত, কখনো ছাদের দিকে। তার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, সত্যিই কি তার কারণে অভিজিৎ তার বাবার থেকে দূরে সরে যাবে? অনেকটা সময় ভাবার পর সে ধীরে ধীরে একটা কাগজ তুলে নিল। সে ওই কাগজে লিখতে শুরু করল। তার হাত একটু কাঁপছিল, কিন্তু তার মনে যে কথাগুলো ছিল তা শব্দে নেমে আসতে লাগল। সে লিখল, আপনি আমাদের জন্য যা করেছেন তার জন্য আমি সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকব। কিন্তু আমি চাই না যে আমার কারণে আপনার এবং আপনার বাবার মাঝে দূরত্ব আসুক। আপনি আমাদের যতটুকু সাহায্য করেছেন সেটাই আমাদের জন্য অনেক বড় ব্যাপার। এবার আপনি আপনার বাবার কথা মেনে নিন। ভাগ্যে থাকলে হয়তো কখনো আবার দেখা হয়ে যাবে। কাগজ লিখতে লিখতে তার চোখ থেকে জল পড়তে লাগল। সে তাড়াতাড়ি জল মুছল এবং কাগজটা ভাঁজ করে রেখে দিল। পরের দিন সে চুপচাপ ওই কাগজটা নিয়ে চালকলের দিকে রওনা দিল। চালকলে পৌঁছে সে দেখল যে অভিজিৎ শ্রমিকদের মাঝে দাঁড়িয়ে কাজ দেখছিল। প্রিয়া ধীরে ধীরে তার কাছে পৌঁছল। অভিজিৎ তাকে দেখে একটু অবাক হল। আরে আপনি? কিন্তু প্রিয়া কিছুই বলল না। সে শুধু ওই কাগজটা তার হাতে রেখে দিল এবং আলতো করে তার মুঠি বন্ধ করে দিল, যেমন সেই দিন অভিজিৎ তার হাতে টাকা রেখে তার মুঠি বন্ধ করে দিয়েছিল। প্রিয়ার কণ্ঠস্বর খুব ধীর ছিল। সময় পেলে পড়ে নেবেন। এতটুকু বলে সে ঘুরে দাঁড়াল। অভিজিৎ কিছুক্ষণ সেখানেই দাঁড়িয়ে থাকল। তারপর সে এক কোনায় গেল এবং ওই কাগজটা খুলল। সে যেমন যেমন শব্দগুলো পড়তে লাগল, তার মন ভারী হতে লাগল। ওই কাগজে কোথাও কোনো অভিযোগ ছিল না, না কোনো আশা, না কোনো দাবি। শুধু একটা মেয়ের পরিষ্কার মন ছিল যে চাইত না তার কারণে কারো পরিবার ভেঙে যাক। অভিজিতের চোখ ভিজে এলো। সে প্রথমবার অনুভব করল যে প্রিয়া কতটা শক্ত মনের মেয়ে। সেই সন্ধ্যায় অভিজিৎ তার মায়ের সাথে সব কথা বলল। তার মা শান্ত স্বভাবের মহিলা ছিলেন। তিনি অভিজিতের সব কথা মনোযোগ দিয়ে শুনলেন। কিছুক্ষণ চুপ থাকার পর তিনি বললেন, বাবা, যে মেয়ের মনে এত বোঝাপড়া এবং সংস্কার থাকে সে যে কোনো বাড়িকেই স্বর্গ বানাতে পারে। কয়েকদিন পর তিনি নিজেই প্রিয়ার বাড়িতে গেলেন। প্রিয়া এবং দয়ালাল তাকে দেখে ঘাবড়ে গেলেন, কিন্তু অভিজিতের মা খুব ভালোবেসে তাদের সাথে কথা বললেন। প্রিয়ার সরলতা, তার সম্মানবোধ এবং বাবার প্রতি তার আত্মত্যাগ দেখে তার মন ভরে গেল। বাড়ি ফেরার সময় তিনি মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন। সেদিন তিনি কৃষ্ণচন্দ্রকে স্পষ্ট বলে দিলেন, যদি আমার ছেলের বিয়ে হয় তবে এই মেয়ের সাথেই হবে। কৃষ্ণচন্দ্র প্রথমে খুব রেগে গেলেন। তার এই সম্পর্ক একেবারেই পছন্দ ছিল না, কিন্তু অভিজিৎ এবং তার মা দুজনেই নিজেদের সিদ্ধান্তে অনড় থাকলেন। সময় কাটতে লাগল এবং অবশেষে কৃষ্ণচন্দ্রকে মাথা নোয়াতে হল। কয়েক মাস পর খুব সাধারণভাবে অভিজিৎ আর প্রিয়ার বিয়ে হয়ে গেল। বিয়ের পর প্রিয়া যেভাবে পুরো সংসার সামলাল তা দেখে ধীরে ধীরে কৃষ্ণচন্দ্রের মনও বদলাতে শুরু করল।
সে সকালে সবার আগে উঠত, ঘরের কাজ করত এবং তারপর চালকলেও অভিজিৎকে সাহায্য করত। তার পরিশ্রম ও সংস্কার দেখে কৃষ্ণচন্দ্র বুঝতে পারলেন যে তিনি সেদিন দয়ালালের সাথে অনেক বড় ভুল করেছিলেন। একদিন তিনি নিজেই দয়ালালের বাড়িতে গেলেন। তিনি দয়ালালকে জড়িয়ে ধরলেন এবং বললেন, ভাই সাহেব, আমার খুব বড় ভুল হয়ে গিয়েছিল। আমি আপনাকে না বুঝেই অপমান করে ফেলেছি। দয়ালালের চোখ দিয়ে জল বেরিয়ে এলো। তিনি শুধু এইটুকুই বললেন, কোনো ব্যাপার না, মানুষের ভুল হয়েই যায়। সময় কাটতে লাগল। কয়েক বছর পর ওই ছোট্ট চালকলটা খুব ভালোভাবে চলতে শুরু করেছিল। বাড়িতে আনন্দ ছিল এবং সবাই মিলেমিশে থাকত। আর যে মেয়েটা কখনো তার অসুস্থ বাবার পারিশ্রমিক নিতে চালকলে পৌঁছেছিল, সেই আজ ওই বাড়ির সবচেয়ে বড় আনন্দ হয়ে উঠেছিল। বন্ধুরা, এই গল্প থেকে এটাই শিক্ষা মেলে যে মানুষের আসল মূল্য তার ধনসম্পত্তি দিয়ে নয়, বরং তার হৃদয়ের সরলতা ও নৈতিকতা দিয়ে হয়। অনেক সময় যাদের আমরা অসহায় বা গরিব বলে ভাবি, তারাই সবচেয়ে মহান চরিত্রের অধিকারী হয়ে প্রমাণিত হয়। কিন্তু এবার আপনারা বলুন, যদি আপনারা অভিজিতের জায়গায় থাকতেন, তবে কি আপনারাও একজন গরিব শ্রমিকের পরিবারের এতটা সাহায্য করতেন? আর যদি আপনারা প্রিয়ার জায়গায় থাকতেন, তবে কি আপনারাও আপনাদের কারণে কারো বাড়িতে যেন ঝগড়া না হয় সেজন্য নিজে থেকে পিছিয়ে আসার চেষ্টা করতেন? আপনাদের মতামত কমেন্টে অবশ্যই লিখুন। যদি গল্পটা আপনাদের হৃদয় ছুঁয়ে থাকে, তবে ভিডিওটি অবশ্যই লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং এমন সব সত্যি ও হৃদয়স্পর্শী গল্পের জন্য যুক্ত থাকুন। আবার দেখা হবে পরের ভিডিওতে নতুন একটি গল্পের সাথে। জয় হিন্দ, জয় ভারত।